জি 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি 5 কাহুন। গতকাল আরজিকর খুন ধর্ষণ মামলায় সঞ্জয় রায়, দোষী সঞ্জয় রায়ের সাজা শুনিয়েছে শিয়ালদহ কোর্টে বিচারক অনির্বাণ দাস। তিনি মৃত্যুদণ্ডের বদলে আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছেন এবং তারপর থেকেই রীতিমতো তোলপাড় গোটা বঙ্গ রাজনীতি। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছিলেন যে তিনি খুশি নন, তিনি ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করেছিলেন এবং তিনি চেয়েছিলেন ফাঁসি হোক। আর আজ গতকালের রায়ের 24 ঘন্টা পেরোনোর আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড নয় কেন তা নিয়েই একের পর এক আলোচনা চলছে বিভিন্ন জায়গায়। কোথাও কি সিবিআই এই ঘটনাকে বিরলতম প্রমাণে ব্যর্থ, তা নিয়ে চলছে ঘোর আলোচনা। আর এরই মধ্যেই আজ আরজিকরের এই ঘটনায় সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। কলকাতা হাইকোর্ট কি রাজ্যের এই আর্জিতে সাড়া দেবে? তাদের তরফ থেকে কি বক্তব্য থাকবে, এইসব নিয়ে আমরা অপরাধীকে ছাড়লে আবার অপরাধ করবে। মালদহের সভায় আজ ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে যেতে রাজ্যের তাড়াহুড়ো সন্দেহজনক, আজই মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। এই নরপিচার্সদের চরমতম শাস্তি হওয়া উচিত। বিরলের মধ্যে বিরলতম নয় আরজিকর মামলা। সোমবার এই মন্তব্য করে চিকিৎসক ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। সাজা ঘোষণার পরেই প্রথম প্রতিক্রিয়ায় সঞ্জয়ের ফাঁসির দাবিতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিয়ালদা আদালতের সাজা ঘোষণার পর 24 ঘন্টা পেরোনোর আগেই সঞ্জয়ের ফাঁসির আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এদিন আবেদন জানায় রাজ্য সরকার। মামলা দায়েরের অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট সূত্রে খবর, বুধবারই মামলার শুনানি হতে পারে। আরজিকর মামলা বিরলতমের বিরল হিসাবে শ্রেণীবদ্ধ হওয়ার জন্য কঠোর মানদণ্ড পূরণ করছে না। চিকিৎসক ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করে এই পর্যবেক্ষণ দিয়েছিলেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। যারা অপরাধী তাদের সর্বোচ্চ সাজা হোক, আমরাও সেটা চেয়েছিলাম। কিন্তু রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা অত্যন্ত সন্দেহজনক। রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা দেখে মনে হচ্ছে ওরা তাড়াতাড়ি সঞ্জয়ের মুখটা কেন যেন বন্ধ করে দিতে চাইছে। সেই বিষয়ে সঞ্জয়ের বক্তব্য মাঝে মাঝে সন্দেহের উদ্রেক করেছে। শুধু সঞ্জয় নয়, সঞ্জয় সহ যারা এই ঘৃণিত অপরাধে যারা জড়িত প্রত্যেকের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার, শুধু একা সঞ্জয়ের না। কিন্তু তৃণমূল একা সঞ্জয়কে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। রাজ্য সরকারের আবেদনের পর এখন হাইকোর্টের দিকে নজর থাকবে সকলের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আলোচনা করবো আজ। আলোচনা আমার সঙ্গে যারা রয়েছেন আমি একটু আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রয়েছেন আইনজীবী আশিস চৌধুরী, জুনিয়র চিকিৎসক সৌরভ রায় আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির তরফে শতরূপা রায়। আপনাদের স্বাগত এই অনুষ্ঠানে।
শতরূপা রয়েছেন আমাদের সঙ্গে। আমি সবার আগেই বিকাশবাবুর কাছে যাব। বিকাশবাবু, আজ গতকালের রায়ের 24 ঘন্টাও পেরোয়নি। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ইঙ্গিত দিয়েছিলেন যে তারা এই রায়ের বিরুদ্ধে, এই রায়কে চ্যালেঞ্জ করবেন। আজ 24 ঘন্টা পেরোনোর আগে আমরা দেখলাম কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো রাজ্য, এবং তারা যে আর্জি জানিয়েছে, রাজ্যের তরফ থেকে যে আর্জি জানানো হয়েছে তা গ্রহণ করেছে আদালত, এবং আগামীকাল এই মামলার শুনানি হবে। রাজ্যের এই যে মুভ, এই যে পদক্ষেপ, এটা নিয়ে আপনি কি বলবেন আইনজীবী হিসেবে? এটা তো কোনো গণতান্ত্রিক সভ্য সরকারের পদক্ষেপ হতে পারে না। প্রথমত আমি মনে করি কোনো গণতান্ত্রিক সভ্য দেশে মৃত্যুদণ্ড সাজা থাকাই উচিত না, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে এখনও মৃত্যুদণ্ড একটা সাজা হিসেবে স্বীকৃত আইনি সাজা। কিন্তু সুপ্রিম কোর্ট বারবার বলেছেন একটা বিরল থেকে বিরলতম ঘটনার ক্ষেত্রে এরকম ফাঁসি সাজা দেওয়া যেতেও পারে। কিন্তু আমাদের সামাজিক অভিজ্ঞতা কি বলে, এই ফাঁসি দিয়ে কি কোনো অপরাধ কমেছে নাকি? ফাঁসি দিয়ে তো কোনো অপরাধ কমেনি। সুতরাং ফাঁসির কোনো ডিটারেন্ট এফেক্ট নেই। যাক, সেই বৃহৎ বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু কোনো গণতান্ত্রিক সভ্য সরকার একজনকে ফাঁসি দিতে হবে এই দাবি নিয়ে উচ্চ আদালতে জনগণের পয়সা খরচা করে মামলা করছেন, এটা খুবই বিসদৃশ্য এবং অত্যন্ত নক্কারজনক ঘটনা বলে আমি মনে করি। কিন্তু বিকাশবাবু, গতকাল শিয়ালদহ কোর্টের রায়ের পরেই কিন্তু বিভিন্ন মহল আমরা দেখেছি, দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল তো বটেই, আমরা অরাজনৈতিক বহু মানুষের সঙ্গে কথা বলেছি, চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা প্রত্যেকেই বলছেন যে তারা ফাঁসি চেয়েছিলেন। তারা ভেবেছিলেন যে একদম চরমতম যে সাজা, সেই সাজা হোক। তারা অনেকেই অবাক আর কি শিয়ালদহ কোর্টের এই রায়ের পর। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি স্তম্ভিত, এবং আজও খুব তাৎপর্যপূর্ণভাবে কে বলুন। দেখুন, কত সহজে না ফাঁসির সাজা হয় না। আমরা দেখলাম তো কামদুনি মামলায় কি হলো, কলকাতা হাইকোর্টে এসে সেটা তো পাল্টে গেল, তারপরে সুপ্রিম কোর্টে গেলে আবার অনেক কিছু পাল্টে যেতে পারে। সাজার যে মূল দর্শন তা হচ্ছে একজন অপরাধী যে অপরাধ করেছে তাকে সভ্য সমাজে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া। সেই জন্যে আজকাল আমরা জেলখানা বলি না, কারাগার বলি না, আমরা বলি সংশোধনাগার। সভ্য সমাজ তো এগোয়, সভ্য সমাজ পেছোয় না। সুতরাং যারা সামনের দিকে এগোবে, বিশেষ করে ভারতবর্ষ মতো একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, আমার ব্যক্তিগত অভিমত, কেউ মানতে পারেন নাও মানতে পারেন, যে এই সাজা যে নিম্ন আদালত দিয়েছে তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আপিল করাটা অত্যন্ত একটি নক্কারজনক ঘটনা। এইটুকুই বলছি, আর বিশেষ কিছু বলবো না। বিকাশবাবু, সেক্ষেত্রে গতকাল আদালতের পর্যবেক্ষণ ছিল যে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম বলে মনে করছেন না বিচারক। আপনি কি বলেন? আমি তো বিচার করতে বসিনি, আমি কেন বলতে যাব? বিচারপতির সামনে যে সমস্ত তথ্য হাজির হয়েছে, সামগ্রিক পরিস্থিতি বিচার করে তিনি বলেছেন। এখন তার এই সিদ্ধান্ত যদি ভুল কি ঠিক সেটা প্রমাণ করতে গেলে সমস্ত সাক্ষ্য প্রমাণ খুঁটিয়ে বিশ্লেষণ করেই করতে হবে। এটা আজকে মেনশন করলাম, কালকেই শুনানি হয়ে যাবে, এই বিষয় অত সহজ নয়। বিকাশবাবু, আমরা সাম্প্রতিককালে দেখলাম গুড়াপের ঘটনা, জয়নগরের ঘটনা, একাধিক ঘটনায় যেহেতু আমরা দেখেছি এই একই রকমের খুন ধর্ষণের যে বিভিন্ন ঘটনাগুলো ঘটেছিল সেখানে ফাঁসির সাজা হচ্ছিল। আর এই ফাঁসির সাজাগুলো হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই গতকাল বিভিন্ন মহলে তারা মনে করছিলেন যে এক্ষেত্রেও যেহেতু আরজি করের ঘটনা একটা জঘন্যতম ঘৃণ্যতম ঘটনা, আরজি করের ঘটনাতেও যেহেতু তার আগেই দোষী সাব্যস্ত হয়েছেন 64, 66, 103 ধারা এই সঞ্জয় রায়, তারও ফাঁসি হবে। কোথাও কি রাজ্যের এই যে আজ এবারে যে পদক্ষেপ, সেটা কি সবাই স্বাগত জানাচ্ছে না রাজ্যের এই পদক্ষেপকে, যেহেতু সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানিয়েই তারা হাইকোর্টে গিয়েছে? দেখুন, সবার কথা তো আমি বলতে পারবো না, আমি আমার কথা বলতে পারি যে আমি মোটেই মনে করি না এটা গণতান্ত্রিক সরকারের পক্ষে একটা কোনো যুক্তিসঙ্গত সিদ্ধান্ত হচ্ছে যে ফাঁসি দাও এই দাবি নিয়ে উচ্চ আদালতে যাওয়া। এটা আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত নক্কারজনক, একই কথা বারবার বলতে হচ্ছে। সুতরাং আমি আমার মতামত দিলাম, ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মত হতেই পারে, অসুবিধে কী আছে? আপনাকে অনেক ধন্যবাদ বিকাশবাবু। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বরিষ্ঠ আইনজীবী আমাদের সঙ্গে ছিলেন। আর আমি এই নিয়ে একটু কথা বলবো, শতরূপা রয়েছেন বিজেপির তরফে আমাদের সঙ্গে। শতরূপা, গতকাল আমরা দেখলাম বিজেপির তরফেও
তারাও বলছিলেন যে আমরা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনেছি, আরও একাধিক বিজেপি নেতৃত্বের বক্তব্য শুনেছি, তারাও ফাঁসি চেয়েছিলেন। আজ রাজ্যের তরফে এই ফাঁসির দাবিতেই হাইকোর্টে গিয়েছে তারা, কিভাবে দেখছেন আপনারা? শুভদীপ, প্রথমে বলি যে গতকাল থেকে রায় নিয়ে কথা বলতে বলতে তুমি আমার সানেমও রায় জুড়ে দিয়েছো, কেন আমি জানি না। যাই হোক, বিকাশ ভট্টাচার্যের কথা এতক্ষণ শুনছিলাম, উনি তো নিজেকে একটা বিশাল সভ্যতার প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, কিন্তু বহুবার আমরা দেখেছি ওনার ওপেনলি রাস্তায় বিফ খাওয়া বা গতকাল অবধি কুম্ভ মেলায় আগুন ধরে গেছে সেই নিয়ে কুৎসিত মন্তব্য করা নিয়ে উনি এইটা সভ্যতার প্রতীক বলে আমি অন্তত মনে করি না। এবার আসি আসল ঘটনায়। হ্যাঁ, গতকাল যে রায় শোনানো হয়েছে সেই নিয়ে মাননীয় রাজ্য সভাপতি বিজেপির এবং লিডার অফ অপোজিশন আরও প্রত্যেকেই আপামর জনসাধারণ পশ্চিমবঙ্গের অ্যাকচুয়ালি সঞ্জয় রায়ের ফাঁসি হোক কি আমৃত্যু তাকে কারাবাস করতে হোক সে নিয়ে সত্যি কেউ ইন্টারেস্টেড নয়, কারণ প্রত্যেকেই মনে করে যে সঞ্জয় রায় একা নয়, এখানে আরও অনেক আছে, যেটা সিবিআই বারবার বলছে যে তদন্ত এখানে শেষ নয়, একজনকে ধরা গেছে, তার রায় শোনানো হয়েছে। এবার খুব স্পেসিফিক্যালি হ্যাঁ, অনেকেই বলছে যে যদি সঞ্জয় রায় ডেফিনেটলি ওয়ান অফ দ্য ভেরি মেনি অন্যতম দোষী, তাকে কেনই বা রাজ্যের পয়সায় তাকে জেলে রাখা হবে, কেনই বা তাকে এটা গতকাল অবধি কথাবার্তা হচ্ছিল যে কেনই বা রাজ্যের ট্যাক্স পেয়ারদের টাকায় তাকে একেবারে অতিথি আপ্যায়ন করে জেলে রাখা হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এইরকমভাবে তড়িঘড়ি করে রাজ্য সরকারের তরফ থেকে হঠাৎ করে তাকে এক্ষুনি প্রায় ফাঁসি না দিলেই তাদের একেবারে স্বস্তি হচ্ছে না, এইটা কেন? এইখানে তো আমাদের আজকে মাননীয় রাজ্য সভাপতিও প্রতিক্রিয়া দিয়েছেন, উনি বলেছেন যে এখানে এটা বেশি সাসপিশিয়াস হয়ে যাচ্ছে না, এমন কি তড়িঘড়ি করার দরকার আছে যেখানে একেবারে সঞ্জয় রায়কে মুখ টিপে ধরার, যাতে ও মুখ ভবিষ্যতে না খোলে। তুমি দেখবে শুভদীপ, যতবার তাকে কোর্টে আনা হতো প্রথম দিকে সে বিনীত শতরূপা, তাহলে হাইকোর্টে যাওয়াতে আপত্তি নেই, তড়িঘড়ি গেছে এই জায়গাটাতে আপত্তি, একটু সময় নিয়ে গেলে পরে আপনারা পাশে দাঁড়াতে না, সেটাও কথা নয়। একটা সরকার যখন সিরিজ অফ রেপস হয়েছে কামদুনি থেকে প্র্যাকটিক্যালি কাকদ্বীপ অবধি, কামদুনির রায় এখনও তারা সুপ্রিম কোর্টে ঘুরছে, কোনো রকম তাদের কোনো হেলদোল ছিল না, হঠাৎ এইখানেই এত তড়িঘড়ি করার কি দরকার আছে? শুধু আজকে বা কালকে বা পরশু যাওয়ার কথা হচ্ছে না, পুরো সমগ্রভাবে রাজ্য সরকার 9 আগস্ট থেকে আজ অবধি যেরকম নির্বিকার একটা ছিল এবং চেষ্টা করেছিল তাকে টাকা দেবার। গতকাল তুমি হয়তো শুনেছ নির্যাতিতার মা বলেছে যে শ্মশানে যখন দেহ পুড়ে গেল, ক্রিমেশন হয়ে গেল, তখন এমএলএ ওখানকার পুলিশকে বলছে ওয়েল ডান বয়, ওয়েল ডান। তো এই সমস্ত কিছু নিয়ে আজ হঠাৎ রাজ্য সরকারের এত তড়িঘড়ি কেন যে এক্ষুনি তাকে ফাঁসি দিতে হবে? কেন যতবার তাকে সঞ্জয় রায়কে যতবার কোর্টে আনা হয়েছে ততবার প্রথমবার সে বিনীত গোয়েল এবং আরো দুজনের নাম বলল, তারপর থেকে সেই পুলিশের বাজনা বাজানো, সেই বিশাল বড় বড় আইডেন্টিক্যাল গাড়ি খাঁচার মধ্যে রাখা, এটা কেন? কুণাল ঘোষের কথা বারবার মনে হচ্ছে, কুণাল ঘোষ যতবার মুখ খুলতো ততবার এই এক পুলিশের বাজনা বাজানো। বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, গতকাল আদালত স্পষ্ট বলে দিয়েছে যে তারা মনে করছে না এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম। তাহলে প্রশ্ন উঠছে, তাহলে এই বিরলের মধ্যে বিরলতম এই ঘটনা, সেটা প্রমাণ করতে কি কোথাও ব্যর্থ হলো সিবিআই? আমি ঠিক এই জায়গাতে আসবো। সৌরভ রায় জুনিয়র চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, কি মনে করেন আপনি, গতকালের রায়ের পর আজ রাজ্য সরকারের তরফে কলকাতা হাইকোর্টে তারা আবেদন জানিয়েছে, সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানিয়ে তারা আর্জি জানিয়েছে। এই দাবিটা বিভিন্ন মহল থেকে উঠেছে, আমরা চিকিৎসকদের তরফ থেকেও গতকাল শুনছিলাম, তারা অনেকেই, বেশিরভাগই তারা চেয়েছিলেন ফাঁসি হোক। সেই জায়গায় রাজ্য সরকারের এই পদক্ষেপ কিভাবে দেখছেন? দেখুন, এই যে দাবির কথা আপনারা বলছেন, এটা ব্যক্তিগতভাবে আমি ফাঁসিকে সমর্থন করি বা না করি সেটা অন্য প্রশ্ন। বিষয়টা হচ্ছে, আমরা যদি অন্যান্য বিভিন্ন ঘটনাক্রম দেখি তাহলে রিসেন্ট টাইমসে এই রাজ্যে অন্যান্য যে সমস্ত ধর্ষণের ঘটনা, খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছে তার প্রত্যেকটা ক্ষেত্রেই ক্যাপিটাল পানিশমেন্ট পাওয়া গেছে। ব্যতিক্রম কেবলমাত্র আরজিকর মেডিকেল কলেজের ঘটনা। অথচ আমরা দেখেছি আরজিকর মেডিকেল কলেজের ঘটনা কিন্তু বাকি অনেকগুলো ঘটনার চেয়ে অনেক বেশি জঘন্য একটা ঘটনা হিসেবে দেখা দিয়েছে। কেন না, সেই ঘটনাটা ঘটেছে একটা সরকারি
মেডিকেল কলেজের মধ্যে। সেই ঘটনাটা ঘটেছে এমন একজনের সঙ্গে যিনি তার আগে 36 ঘন্টা কাজ করছিলেন। তার পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে দিয়ে যে বিষয়টা উঠে এসেছে সেখানে একটা জঘন্যতম নৃশংস অত্যাচারের কথা উঠে এসেছে, এবং তার মারা যাওয়ার পরে তার যে সেই মৃত্যুর সত্য, সেই সত্যটাকে চাপা দেওয়ার জন্য সারা রাজ্য প্রশাসনকে আমরা দেখেছি এবং পরবর্তীকালে সিবিআইকেও আমরা দেখেছি সেই কিন্তু আদালত তো বলছে এটা বিরল থেকে বিরলতম নয়। তারা নষ্ট করেছে। তাহলে এই সমস্ত কিছুর মধ্যে থেকে যে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম, এটা কিন্তু সারা রাজ্যের মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। সেটা যদি নাই হতো তাহলে লাখে লাখে মানুষ রাস্তায় নামতেন না। সেই 14 তারিখ থেকে আমরা দেখেছি, আজকেও কলকাতার বুকে একটা বড় মিছিল হয়েছে অভয়ার ন্যায় বিচারের দাবিতে, লাখে লাখে মানুষ নেমেছেন, তারা এই দাবির সঙ্গে সম্পৃক্ত বোধ করেছেন বলেই করেছেন। কিন্তু আজকে সিবিআই যে চার্জশিট দিয়েছে, একজন মহামান্য বিচারপতি যখন বিচার করেন তখন তো তিনি তার কাছে যে তথ্য প্রমাণ হাতে এসে পৌঁছয় তার উপরে ভিত্তি করে তো তিনি বিচারটা করেন। সেখানে আমরা দেখতে পেলাম সিবিআই যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটে বিভিন্ন বিষয়ে বড়সড় ফাঁক থেকে গেছে। কলকাতা পুলিশের প্রথম 3-4 দিনের যে তদন্ত প্রক্রিয়া, সেখানে আমরা অখুশি ছিলাম বলে আমরা মহামান্য হাইকোর্টের কাছে গেছিলাম। মহামান্য হাইকোর্ট সিবিআই এর হাতে এই তদন্ত প্রক্রিয়া দিয়েছিল। তারপরে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম এখনও যে পোস্টমর্টেম রিপোর্ট, তার ভিসেরা রিপোর্ট জমা পড়েনি। আমরা দেখতে পেলাম যে এখানে যে ডিএনএ টেস্টিং, সেই ডিএনএ টেস্টিংয়ে অসংখ্য কন্টামিনেশন প্রাইভেট পার্টসে পাওয়া গেছে, অন্য কোনো জায়গায়। সিবিআই এর ব্যর্থতাই সামনে আছে, আদালতে এই ঘটনা বিরলতম প্রমাণে সিবিআই এর ব্যর্থতাটাই সামনে আছে। সেক্ষেত্রে রাজ্যের আজকের সিদ্ধান্তকে আপনারা ওয়েলকাম জানাচ্ছেন? সিবিআই এর ব্যর্থতা তো সামনে আসছেই, উল্টো দিকে তার পাশে দাঁড়িয়ে আমরা আজকের সিদ্ধান্তকে এই কারণেই ওয়েলকাম জানাতে পারছি না, কারণ আজকের সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী তো এখানে মানুষ হিসেবে নেননি, তিনি নিচ্ছেন রাজ্যের প্রশাসন তথা স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তরের প্রধান হিসেবে। সেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তরের কাছে আমরা যখন এই ঘটনা ঘটে তার পরের 5-6 দিন থেকে শুরু করে যে ব্যবহার পেয়েছি, সেখানে আমরা দেখেছি যে সেখানে কিভাবে এই জায়গাটা আমি আসবো। সৌরভ, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, একটা বিরতির পর আমরা আবার ওই আলোচনা আসবো। এবং আপনাদের জানিয়ে রাখি, তৃণমূলের তরফে মৃত্যুঞ্জয় পাল তিনিও যোগ দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন সিপিআইএম এর তরফে অতনু চ্যাটার্জি। অতনু, তোমাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি তোমার কাছেই জানতে চাইবো, একটু আগে আমরা শত্রুপাদির কথা শুনছিলাম, বিজেপির তরফে একটা বক্তব্য রয়েছে যে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে বড্ড তাড়াহুড়ো করে। তোমরা কিভাবে দেখছো? দেখো, গতকাল আরজিকর মামলায় শিয়ালদা কোর্টের আইন বিচারক তিনি রায় দিয়েছেন, এবং কি রায় দিয়েছেন আমরা সারাদিন তোমাদের টিভির পর্দায়, তোমাদের চ্যানেলে সর্বত্রই আমরা সাধারণ সবাই দেখতে পেয়েছি। এখন একজন বিচারক যখন একটা মামলায় রায় দেন, তিনি সেই মামলায় রায়ের ক্ষেত্রে তার রায়টা তো হচ্ছে, যদি লক্ষ্য ধরা হয় তাহলে যে পথে হেঁটে উনি রায় দিয়েছেন, মানে যে জিনিসগুলো থেকে উনি সেই রায়ে অবতীর্ণ হয়েছেন, সেই ফাইন্ডিংসগুলো গোটা 172 পাতা জুড়ে সেই জাজমেন্ট তোমরাও নিশ্চয়ই দেখেছো, এবং প্রচুর মেটেরিয়াল এক্সিবিট হয়েছে, প্রচুর ডকুমেন্টারি জিনিস এক্সিবিট হয়েছে। সমস্ত কিছুর পরে উনি 172 পাতার রায় দিয়েছেন, এবং তার এতে সর্বোচ্চ শাস্তি মানে যাবজ্জীবন কারাদণ্ড এবং আমৃত্যু যাবজ্জীবন, যদিও নির্যাতিতার পরিবার এবং সিবিআই এর আইনজীবীর তরফ থেকে সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হয়েছিল, কিন্তু কোর্ট তার বিরলের মধ্যে বিরলতম নয়। আজকের পদক্ষেপ, আজকের সেটাই আমি যাচ্ছি। এখন রাজ্যের যে পদক্ষেপ সেটা হচ্ছে রাজ্যের সরকারের মনে করছেন যে এটা বিরলতম ঘটনা, যেটা হচ্ছেন বিচারক মনে করছেন না যেটা বিরলতম ঘটনা, যেজন্য উনি সর্বোচ্চ শাস্তি দেননি, বা আমাদের আইনে যা আছে ক্যাপিটাল পানিশমেন্ট। এখন দেখতে হবে যে এখন কোনো জিনিস বিরলতম হলো কিনা, বিরলতম ঘটনা কিনা, সেটা প্রমাণ করার দায় থাকে প্রসিকিউশনের, অর্থাৎ এই ক্ষেত্রে ছিল সিবিআই এর। অর্থাৎ সিবিআই সেটা কীভাবে প্রমাণ করবে যে তদন্তর ভার যেরকমভাবে তদন্ত হয়েছে। এখন বিরলের মধ্যে বিরলতম ঘটনা না হলেও যেটা হয়েছে যে বিরল থেকে বিরলতম একটা বোগাস একটা তদন্ত হয়েছে। আমরা একদম প্রথমেই দেখেছিলাম এই রাজ্য সরকার এই সঞ্জয় রায় ধরা পড়া মাত্র বললেন মূল অপরাধী ধরা পড়ে গেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাকে প্রতিষ্ঠিত করার জন্য কলকাতা পুলিশ উঠে পড়ে লাগলো, এবং হচ্ছে গিয়ে তথ্য প্রমাণ লোপাট সহ যাবতীয় জিনিস সমস্ত কিছু। আপনি একটা জিনিস, এবং পরবর্তীকালে যখন সিবিআই সেটার দায়িত্বভার পেল তদন্তের, এবং অদ্ভুতভাবে আমরা দেখলাম সিবিআই ওই একই পথে হাঁটলো। যে সিবিআই নভেম্বর মাসে হচ্ছে সুপ্রিম কোর্টে বলল যে টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষের মধ্যে বহুবার কথোপকথন হয়েছে তদন্ত গোটা প্রক্রিয়াকে ধামাচাপা দেওয়ার জন্য, ডিসেম্বর মাসে তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ দিয়ে চার্জশিট দিতে পারলো না বলে তারা বেল পেয়ে গেল। সিবিআই তো বলে যে তদন্ত শেষ নয়।
সিবিআই বলে যে 193 একটা পিটিশন দিয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট ওরা জমা করতে চায়, সেটা তো আগামী দিন আবার তদন্ততে ওর দেখা যাবে যে কি তদন্ত ওরা করতে পারছেন কি না করতে পারছেন। এখন রাজ্য সরকারের ক্ষেত্রে মুশকিল হচ্ছে, রাজ্য সরকারের যেখানে প্রতিনিধি তৃণমূলে আছেন তিনি নিশ্চয়ই ভালো বলতে পারবেন যে প্রথম থেকে তৃণমূল কংগ্রেসের এই মামলাটায় মানে বড্ড যেন তাড়াহুড়ো কোনো রকমে হচ্ছে। সঞ্জয় রায়কে ওদের ওই 2 নম্বর মানে 1 নম্বর 2 নম্বর করে র্যাঙ্কিং হলে ওদের এরকম 2 নম্বর র্যাঙ্কিংয়ের নেতা প্রথম দিনই বলে দিলেন এনকাউন্টার করে মেরে ফেলা উচিত, আমি হলে এনকাউন্টার করে দিতাম ইত্যাদি ইত্যাদি। আবার হচ্ছে গিয়ে এখন ওরা একদম ক্যাপিটাল পানিশমেন্ট চেয়ে কোর্টে যাচ্ছেন, এখন একটা শাস্তি কোর্ট দিয়েছেন নির্দিষ্ট তথ্য প্রমাণের মধ্যে দিয়ে। এখন তৃণমূলের প্রতিনিধি বলুক যে এই সঞ্জয় রায় তার যদি ফাঁসি হয় তাহলে তৃণমূলের কি লাভ, মানে তৃণমূল এরকম উঠে পড়ে লেগেছে কেন। আমি মৃত্যুঞ্জয়ের কাছে আসবো এবং আমি সুকান্ত মজুমদারের বক্তব্য একবার শোনাবো। তিনিও বলেছেন যে রাজ্য সরকার বড্ড বেশি তাড়াহুড়ো করছে এবং এই তাড়াহুড়োটাই সন্দেহজনক। মৃত্যুঞ্জয়ের কাছে যাওয়ার আগে আমি একবার সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো একবার। দেখুন, আমরাও যারা অপরাধী তাদের সর্বোচ্চ সাজা হোক, আমরাও সেটা চেয়েছিলাম, কিন্তু রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা অত্যন্ত সন্দেহজনক। রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা দেখে মনে হচ্ছে ওরা তাড়াতাড়ি সঞ্জয়ের মুখটা কেন যেন বন্ধ করে দিতে চাইছে। সঞ্জয় যে প্রকৃত দোষী তার স্ত্রী কিনা বা তার সাথে আরও একাধিক লোক দোষী আছে কিনা সেই বিষয়ে সঞ্জয়ের বক্তব্য মাঝে মাঝে সন্দেহের উদ্রেক করেছে। শুধু সঞ্জয় নয়, সঞ্জয় সহ যারা এই ঘৃণিত অপরাধে যারা জড়িত প্রত্যেকের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার, শুধু একা সঞ্জয়ের না। কিন্তু তৃণমূল একা সঞ্জয়কে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। মৃত্যুঞ্জয়ের কাছে যাবো একদম সরাসরি। মৃত্যুঞ্জয়, তুমি শুনলে বিজেপির বক্তব্য, এর আগে সিপিআইএম এর বক্তব্য তোমাকে শোনাচ্ছিলাম, তুমি শুনছিলে না? প্রথমত দেখো, বিরলের মধ্যে বিরলতম ঘটনা কিনা এটা প্রমাণ করার দায়িত্ব হলো তদন্তকারী সংস্থার। এক্ষেত্রে সিবিআই দায়িত্ব ছিল, সিবিআই কে প্রমাণ করতে হতো কোর্টের কাছে, বিচারকের কাছে নথির মাধ্যমে যে ট্রায়ালের মাধ্যমে প্রমাণ করছে। তাহলে সেখানে কোনো রকম ভাবে হয়তো প্রমাণ করতে পারেনি সিবিআই, তার জন্যই বিচারকের মনে হয়নি যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এবার আমরা তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে যবে 18 ঘন্টার মধ্যে যখন রাজ্য সরকারের কাছে এই তদন্তবার্তা ছিল, তখন রাজ্য সরকারের পুলিশই সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে। আজকে প্রযুক্তিগতভাবে এমন উন্নতির জায়গায় আমরা পৌঁছেছি, ডেভেলপমেন্ট, মানে সেখানে তুমি যদি বায়োলজিক্যাল এভিডেন্স বলো বা ডিজিটাল এভিডেন্স বলো, যে এভিডেন্স গুলো এত স্ট্রং হয়ে গেছে প্রযুক্তির উন্নতির ফলে, এবং ফরেন্সিক মেডিসিন অফ টক্সিকোলজি এই যে সাবজেক্ট গুলো এত উন্নতি হয়েছে, তার ফলে যে এই যে সঞ্জয় রায় এখন তার ধনঞ্জয়ের মতো নয় যে আমি ফাঁসিতে চড়িয়ে দিলাম, এখন বায়োলজিক্যাল এভিডেন্সের সাথে ডিএনএ ম্যাচ 100% করেছে, সেখানে দাঁড়িয়ে তথ্য প্রমাণের ভিত্তিতে সমস্ত এভিডেন্সের মাধ্যমে সে দোষী সাব্যস্ত হয়েছে। তাই আমরা তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে বলেছি যে বা যারা দোষী তাদের ফাঁসি দেওয়া হোক। সঞ্জয় রায় এবং এই দাবিটা বিভিন্ন মহল থেকেই করা হয়েছে এবং এই দাবিটা সবার তরফ থেকেই ছিল মৃত্যুঞ্জয়। একদম এইবার বক্তব্য হলো যে সঞ্জয় রায়কে যখন ফাঁসি দেওয়া যাচ্ছে না, আমরা তো বলছি যে একজন ধর্ষণ খুনের মতো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা সিপিএম এর ফ্যান্টাসি থাকতে পারে, সঞ্জয় রায়কে তারা শহীদ করার জন্য থাকতে পারে, সঞ্জয় রায় তাদের কমরেড হতে পারে, সঞ্জয় রায়কে নিয়ে তারা আন্দোলনে নামতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের তো এরকম কোনো ব্যাপার নেই। তৃণমূল কংগ্রেস এই রাজ্য সরকারের পুলিশ কুলতলি থেকে আরম্ভ করে ফারাক্কা বা তুমি যদি দেখো বুড়াপে 59 দিন, 62 দিন এবং 54 দিনের মধ্যে 3টে কেসে ঠিক খুব অল্প সময়ের মধ্যেই সেখানে সাজা ঘোষণা হয়েছে। কিন্তু এখানে যে অভিযোগটা করা হচ্ছে বিজেপি বা বামেদের তরফ থেকেও বলা হচ্ছে যে এই তাড়াহুড়োটা সন্দেহজনক, কোথাও কি সঞ্জয় রায়ের মুখ বন্ধ করার একটা চেষ্টা চলছে। আমি এখানে তোমার ব্যাখ্যা চাইবো, একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। গতকাল শিয়ালদা আদালতের রায়ের পর 24 ঘন্টাও পার হয়নি, তার আগেই আজ সকালেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য সরকার। তারপর আজ মালদায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, বেরিয়ে যায়। তারা অন্যায় করলো, তাকে ক্ষমা করে দেবো কেন বলবে? এই কেসটা আমি সত্যি কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। দিস ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস,
আইনজীবী আশিস চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু আশিস বাবুর কাছে যাব। আশিস বাবু, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে, উচ্চতর আদালতে যাওয়া খুব স্বাভাবিক ঘটনা, এবং গতকাল রায় দেওয়ার পরেই বিচারক বলেছিলেন একেবারে সঞ্জয় রায়কে উদ্দেশ্য করে যে আপনি এই রায়কে চ্যালেঞ্জ জানাতে পারছেন বা চ্যালেঞ্জ জানাতে পারবেন। আজ গোটা রায়ের, গতকালের রায়ের 24 ঘন্টা পেরোনোর আগেই রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ, কিভাবে দেখছেন আপনি? দেখুন, আমি তো কোনো রাজনৈতিক ব্যক্তি না, আমি একদম একজন আইনজীবী হিসেবে আমি জানতে চাইছি আপনার পর্যবেক্ষণ। রায় চ্যালেঞ্জ করে যেতে পারে, যে ভিকটিমের পরিবার যেতে পারে, রাজ্য সরকার যেতে পারে, কিন্তু এখানে একটা বিষয় যেটা সংশয় তৈরি হয়েছে রায়টাকে নিয়ে। কারণ আমরা যে বিচার প্রক্রিয়ার তার প্রথম ধাপ হিসাবে আমরা যেটা দেখি, যে প্রথমে ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার পর কে আসল দোষী তাকে খুঁজে বের করা, এবং তাকে যারা সাহায্য করেছে তাদের খুঁজে বের করা, অর্থাৎ আইনের ভাষায় প্রিন্সিপাল অ্যাকিউজড এবং কো অ্যাকিউজড। এইটা কিন্তু এখনো বের হয়নি। তাহলে শিয়ালদা কোর্ট অতি যত তাড়াতাড়ি একটা সিদ্ধান্তে উপনীত হলো, যেখানে যদি কো অ্যাকিউজ যারা আছে পাওয়া যায়, তাদের যে স্টেটমেন্ট, যদিও সেই স্টেটমেন্টটাকে এভিডেন্সে ধরা হয় না, কিন্তু ট্রুথফুলনেস অফ দ্য এভিডেন্স সেটাও কিন্তু এখানে বিচার্য বিষয়, সেটা কিন্তু থেকে গেল। সাপ্লিমেন্টারি যে চার্জশিট আসবে পরবর্তীকালে, যদি কোনো অ্যাকিউজ পাওয়া যায়, কো অ্যাকিউজ, তাহলে তাদের স্টেটমেন্টের ভিত্তিতে আবার একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে। তাহলে এই জায়গাটাতে মানুষের মনে কিন্তু সংশয় তৈরি হয়েছে, যেটা আজ অব্দি আমরা বারবার দেখেছি যে বিচার প্রক্রিয়ার প্রথম ধাপই হচ্ছে ইনভেস্টিগেশন কমপ্লিট হবে, তারপর ট্রায়াল স্টার্ট হবে, এবং আসল যে দোষী তাকে চিহ্নিত করা, তারপর তাকে যারা সাহায্য করেছে তাদের খুঁজে বের করা, এবং সেই হিসেবে তাদের অপরাধের ভিত্তিতে পানিশমেন্টটা দেওয়া। কিন্তু যেটা শোনা যাচ্ছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল হবে, এবং তার মধ্যে কারা আসবে, সেখানে কি প্রিন্সিপাল অ্যাকিউজ আছে? তাহলে এই যে রায় যে দেওয়া হয়েছে, সেই রায়টা মানে সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা সেটাও কিন্তু একটা বিচার্য বিষয় রয়ে গেছে, এবং সেটা উচ্চ আদালতে গেলে সেটা বোঝা যাবে। সংশয় যেটা তৈরি হয়েছে মানুষের মধ্যে, যে ইমোশনাল যে জিনিসটা, সেটা কিন্তু কোর্টে বা আদালতে কাজ করে না। কারণ ইনভেস্টিগেশন এজেন্সি যে ধরনের রিপোর্ট তৈরি করবে, যে ধরনের এভিডেন্স কোর্টের কাছে তুলে দেবে, সেই এভিডেন্সের ভিত্তিতে কিন্তু পানিশমেন্টটা হবে। বিচারক এখানে মনে করেছে যেটা রেয়ার অফ দ্য রেয়ার কেসের মধ্যে পড়ছে না, তাই জন্য ক্যাপিটাল পানিশমেন্টের দিকে উনি যাননি। এবং ওনার যে অর্ডার বা জাজমেন্ট যিনি দিয়েছেন, সেখানে স্পেসিফিক্যালি উনি স্টেটমেন্টগুলো ক্লিয়ার করেছেন যে কোন কোন এভিডেন্সের ভিত্তিতে ওই সিদ্ধান্তে উনি উপনীত হয়েছে। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসের মধ্যে পড়ছে না, তাহলে কি কোথাও সিবিআই মানে তদন্তকারী সংস্থা, এটা তাদের ব্যর্থতা সামনে আসছে, যে তারা প্রমাণ করতে ব্যর্থ? কারণ ইনভেস্টিগেশন এজেন্সির দায়িত্ব হচ্ছে যে কেস কোন একটা এভিডেন্স প্রমাণ কোর্টের কাছে তুলে ধরা, এটা রেয়ার অফ দ্য রেয়ার কেসের মধ্যে পড়ছে, এবং তার সপক্ষে কিন্তু তার এভিডেন্স গুলো তাকে কোর্টকে দিতে হবে। আমি যদি মৌখিকভাবে আমি সাবমিশন করি, কোর্টে আইনজীবী যারা এসে, যারা সিবিআই আইনজীবী আছে, রেয়ার অফ দ্য রেয়ার হিসেবে ডিক্লেয়ার করা হোক, ইট ইজ নট পারমিশন। কারণ তাদেরকে এভিডেন্স দিতে হবে যেটা রেয়ার অফ দ্য রেয়ার কেসের মধ্যে পড়ছে, তবেই কিন্তু আদালত এই সিদ্ধান্তে উপনীত হতে পারবে। মানুষের মধ্যে যে একটা আবেগ ছিল, হয়তো ভেবেছিল যে এটা ক্যাপিটাল পানিশমেন্টের দিকে যাবে, কিন্তু সেই ধরনের এভিডেন্স হয়তো ব্যর্থ হয়েছে, বা পরবর্তীকালে সাপ্লিমেন্টারি যে চার্জশিট আছে সেটা এখনো ক্লিয়ার হচ্ছে না, যে কিভাবে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে একটা জাজমেন্ট চলে এলো, এবং তাকে একটা ট্রিটমেন্ট দিয়ে দেওয়া হলো। এবং রাজ্য সরকারের যে বিষয়টা আপনি বললেন, যে রাজ্য সরকার যেতে পারে কিনা, রাজ্য সরকার কিন্তু এটা কোনো বাধা নেই, সেটা আইনে সে যেতেই পারে, যারা ভিকটিম আছে তারাও যেতে পারে। কিন্তু এই যে জাজমেন্টটা, অর্থাৎ আপনাদের রাজ্য সরকারের ক্ষেত্রে এই আইন চ্যালেঞ্জ করার ক্ষেত্রে কোথাও কোনো আইনি বাধা একেবারেই নেই। আপনি সঙ্গে থাকুন, আমি শত্রুপার কাছে এখানে যেতে যাবো। শত্রুপা, আমরা গতকাল শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে এই ধরনের দোষীদের, যারা এই ধরনের অপরাধ করেছে, তাদের একেবারে নেকড়ের মুখে ছেড়ে দেওয়া উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে ফাঁসির আর্জি জানানো, যতই তাড়াতাড়ি জানানো হোক, সেটা তো প্রাসঙ্গিক নাকি? দেখো, মাননীয় শুভেন্দুদা যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে। সত্যি সত্যি এই ধরনের মানে নিচু কাজ, মানে কাজকর্ম যারা করে, তাদের ওইটাই ঠিক, দে শুড বি থ্রোন টু দ্য উলভস। কিন্তু আবারও ফ্যাক্টসে আশিসবাবু একদম ঠিক কথা বললেন, যে আইন তো আইনের তাহলে আজ রাজ্যের যে পদক্ষেপ, সেটাকে তো আমরা বারবার একটাই কথা বলছি। আমি একটু মৃত্যুঞ্জয়ের অনেকগুলো পরবর্তী অংশ এখনো তদন্ত বাকি আছে, যারা পিছনে আছে কি নেই, তারা সামনে আসুক বা না আসুক, কিন্তু
এই জায়গাটাতে তো রাজ্যকে ওয়েলকাম জানানো উচিত যে না। নো নো নো, কেন আমরা ওয়েলকাম জানাতে পারছি না আমি সেটা একদম পরিষ্কার বলছি, পয়েন্ট বাই পয়েন্ট বলছি। মৃত্যুঞ্জয় বললেন যে হ্যাঁ গুড়াপে ওরা অনেক 2-3টে এর মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট করে ধরেই একেবারে ফাঁসি দিয়ে দিয়েছে, একদম ঠিক করেছে, কারেক্ট মুভ। কিন্তু এই ওপেন অ্যান্ড শার্ট কেস আজকে আরজি করে আরও বেশি করে হওয়া উচিত ছিল। আরজি করে ক্রাইম টাইম লিমিটেড, ক্রাইমের সাইট লিমিটেড, কিন্তু আমরা এখানে কি দেখলাম, রাইট ফ্রম সন্দীপ ঘোষকে একেবারে ওখান থেকে কোনোভাবে রেস্কিউ করে 4 ঘন্টার মধ্যে গিফট পোস্টিং দেওয়া থেকে আরম্ভ করে, তুমি যদি বলো তাড়াহুড়ো করে পোস্টমর্টেম করানো, আরও তাড়াহুড়ো করে সেই দিনের মধ্যে ক্রিমেশন করানো। আমি বলছি, আমি আসছি, এক সেকেন্ড প্লিজ, আমাকে এটা একটু বলতে দাও। তুমি বলো আজকে রাজ্য সরকারের তাড়াহুড়ো নিয়ে আমরা কেন সন্দেহ করছি। মৃত্যুঞ্জয়, তোমার সঙ্গে আমি কোনো কথা বলিনি, অফলাইনে আছো, একটু অপেক্ষা করে থাকো, অনলাইনে আছো, সরি। আজকে ওইখানে তাড়াহুড়ো করে ঘরটা ভাঙচুর করা, ফরেনসিক এভিডেন্স লোপাট করা, বারবার ফ্যামিলিকে টাকা দেওয়া, এইগুলোতে তাড়াহুড়ো আমরা দেখেছি। যার জন্য যখন আজকে 24 ঘন্টাও হয়নি একটা রায় দিয়ে দিয়েছে, তার একটা প্রসিজার আছে নিশ্চয়ই। এনি রায়, মানে ইনফ্যাক্ট সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে অ্যাপিল করা যায়, অ্যাপিলের জায়গা আছে, অ্যাপিলের সময় আছে, অ্যাপিলের পদ্ধতি আছে, কিন্তু রাজ্য সরকার কেন সেই দিন থেকে এত তাড়াহুড়ো করছে? শতরূপাদি, কোথাও কি মনে হয় না সিবিআই আপনাদের অনেক বেশি করে অস্বস্তিতে ফেলছে? অন্তত এই রাজ্যে সিবিআই আমাদের অস্বস্তিতে কেন ফেলবে? সিবিআই ইজ সেন্ট্রাল এজেন্সি। গতকাল নির্যাতিতার বাবা বলছিলেন যে তদন্তকারী অফিসার তিনি গত 2-3টে শুনানি, যেটা অত্যন্ত ভাইটাল, যেখানে দোষী সাব্যস্ত হচ্ছে, যেখানে সাজা ঘোষণা হচ্ছে, সেখানে নেই তদন্তকারী, আইওই নেই। শুভদীপ, আমি একদম একমত। নির্যাতিতার বাবা মার ওপর দিয়ে মানসিক যা যাতনা যাচ্ছে সেই নিয়ে সত্যি আমার কিছু বলার নেই, এবং সিবিআইয়ের কে কখন কোথায় নেই, কেন নেই, সেই উত্তর বিজেপি স্পোকসপারসন হয়ে আমি দিতে পারবো না। সিবিআই উত্তর দেবে, এবং সিবিআই নিয়ে আমি এইটুকু বলতে পারি, সিবিআই নিয়ে বিজেপির তরফ থেকে একদম উচ্চ নেতৃত্ব চিন্তিত। আমরাও ভাবছি যে এটা কেন এরকম হলো, কেন আমরা তো আরো লোককে কি বলবে, এতগুলো লোক আছে এর মধ্যে, কেন তাদের তোলা হচ্ছে না? সিবিআইয়ের ভূমিকা নিয়ে বিজেপি নেতৃত্বও চিন্তিত। বিরল থেকে বিরলতম অপরাধ কিনা এটা কোর্ট সেটাকে সেই জায়গাটায় প্রশ্ন রেখে গেল যে এটা বিরলতম অপরাধ নয়, এটা প্রশ্ন কোর্ট বললেও এটা যেটা বিরলতম সেটিং হয়েছে এটা কিন্তু আজকে সবাই বুঝতে পারছে। আজকে রাজ্য সরকার যে চূড়ান্তভাবে হচ্ছে অপেশাদারিত্ব দেখে রাজ্য সরকারের পুলিশ এই গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সে হাসপাতাল ভাঙচুর থেকে শুরু করে সমস্ত কিছুতে বিজেপির তরফ থেকে তারা তো রীতিমতো হতাশ বলছে। আমি তো বলছি রাজ্য বিজেপির নেতা নেত্রীরা হতাশ হওয়াটা স্বাভাবিক, কারণ তারা দেখছেন তারা যত যাই করুন না কেন উপরে গিয়ে কোথায় কোথায় জানি দাদা আর দিদির ঠিক মেলবন্ধন হয়ে যাচ্ছে। এতে মুশকিলটা যেটা হচ্ছে আচ্ছা দিদি, আপনার সময় মৃত্যুঞ্জয় বলেছিল আপনি তো রেগে গেলেন, আমার সময় আপনি বলছেন, হ্যাঁ আমার সময় আপনি বলছেন কেন? হ্যাঁ, তা কাজেই হচ্ছে কি একটা জায়গা খুব পরিষ্কার, একটা জায়গার মধ্যে তুমি একদম এখান থেকে এই তোমার এই অফিসের বাইরে থেকে বেরো, এই বিল্ডিংয়ের বাইরে গিয়ে তুমি যে কোনো কাউকে একজনকে জিজ্ঞেস করো যে তিনি কি বিশ্বাস করেন যে সঞ্জয় রায় একা এত বড় ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে, বা একা একটা সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাতে বিনীত গোয়েলের সেই তৎপরতা, ডিসি নর্থের তৎপরতা থেকে মুখ্যমন্ত্রী বলছেন আমি সারা রাত যখন ক্রিমেশন হচ্ছে আমি ফোনে যোগাযোগ রেখেছি, এই এত তৎপরতা একটা সিভিক পুলিশকে বাঁচানোর জন্য হতে পারে? তাহলে কে সেই প্রভাবশালী? রাস্তায় বেরিয়ে তুমি জিজ্ঞেস করো একটা মানুষ, বুকে হাত দিয়ে বলতে পারবেন প্রত্যেকটা মানুষ যে সঞ্জয় রায় কখনো একা এত বড় ক্রাইম করতে পারেন না, কারণ মানুষ যে রাস্তায় নেমেছিল, রাত দখল যে হয়েছিল, পথ দখল হয়েছিল, সেটা কিন্তু সঞ্জয় রায়ের অ্যারেস্ট হওয়ার পরে। কাজে মানুষ জানেন যে আরো বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, যেটাকে উন্মোচন করতে সিবিআই একেবারে ব্যর্থ। রায় রয়েছে আমাদের সঙ্গে। সৌরভ, একটা দাবি হচ্ছে সঞ্জয় রায়ের ফাঁসি হওয়া উচিত ছিল, মানুষের একটা প্রত্যাশা ছিল, একটা আবেগের জায়গা ছিল, এবং সেই জায়গা থেকে অনেকেই বলছেন যে ফাঁসি হলেই হয়তো ঠিক হতো, রাজ্য সরকার আজ হাইকোর্টে গেছে। আরেকটা জায়গা থেকে দাবি আসছে, মৃত্যুঞ্জয় কিছু বলতে চাইছে। মৃত্যুঞ্জয়, আমি তোমার কাছে আসছি। মৃত্যুঞ্জয়, আমি সৌরভের কাছে একটু যেতে চাই, আমি তারপর তোমার কাছে আসবো। সৌরভ, আরও একটা দাবি যেটা উঠছে সেটা হচ্ছে যে শুধু কি সঞ্জয় রায়, পিছনে যারা আছে তাদেরকে সামনে আনতে হবে, তদন্তে তাদের ভূমিকা স্পষ্ট করে বের করতে হবে। তোমরা কিভাবে এর পরবর্তীতে এগোবে? কারণ গতকালই আমরা শুনছিলাম যে এখানেই থেমে যাচ্ছে না সব কিছু, লড়াই, আন্দোলন, আইনি পথে সব দিক থেকেই তোমরা এগোবে, কিভাবে এগোবে তোমরা?
না, এটাই আমি বলতে চাই যে দেখুন, প্রথম দিন থেকে আমরা যখন আন্দোলন শুরু করি তখন তো আমরা ভাবিনি যে রাজ্য সরকার, কেন্দ্র সরকার হেন তেন এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা আমাদের মেডিকেল কলেজে আমাদের একজন দিদির সঙ্গে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে, তার জন্য আমরা ন্যায় বিচার চাইতে গেছি। এবার সেই ন্যায় বিচার চাইতে গিয়ে আমরা দেখছি রাজ্য সরকার তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, কেন্দ্র সরকার তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তার ফলে কিন্তু আজকে বিষয়টা এরকম দাঁড়িয়েছে। আজকে যে এত কথা হচ্ছে, ধরুন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উচ্চতর আদালতে যেতে চেয়েছেন, সেটা তিনি যেতেই পারেন, কিন্তু তাহলে এত প্রশ্ন উঠছে কেন? প্রশ্নটা উঠছে কারণ প্রথম থেকে তারা যে কাজকর্মগুলো করেছেন, তারা দেখেছি আমরা এই গোটা রাজ্যের কলকাতা পুলিশের সর্বোচ্চ স্তর অবধি সক্রিয় হতে একজনকে বাঁচানোর জন্য, একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য, সেটা তো কেউ বিশ্বাস করতে পারছে না। তারপরে আমরা সিবিআই এর কাছ থেকে যে তদন্তের রিপোর্ট পেলাম, সেটাও দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেটিং অথরিটি নিজেদের সর্বোচ্চ ক্ষমতা কাজে লাগিয়ে এই ধরনের একটা বাতিল চার্জশিট জমা দেবে, এটাও ভাঁওতাবাজি আমরা বিশ্বাস করতে পারছি না। তার ফলেই কিন্তু আজকে সারা রাজ্যের, সারা দেশের মানুষ নিজেদের বাড়ির মেয়েদের সুরক্ষার কথা চিন্তা করে আজকে কিন্তু তারা মনে করছেন যে এই রাজ্যের সরকার, এদেশের সরকার, এ রাজ্যের পুলিশ, এদেশের সিবিআই কেউ তাদেরকে ন্যায় বিচার দিতে পারছেন না। এবং যে কথাটা বারবার উঠে আসছে যে একটা আদালতে যেরকম তথ্য প্রমাণ উঠে এসছে তার ভিত্তিতে যা করা গেছে তাই করা গেছে। আমার বক্তব্য হচ্ছে যে এক একটা রায়ের মধ্যে থেকে একটু প্রেসিডেন্স তৈরি হয়, তাহলে এই যে রায়তে সাধারণ মানুষ, বিভিন্ন সাধারণ নাগরিক মহল যেমন নেমেছিল, আমরা গত কয়েক মাসে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পথে নেমেছেন, নিজে সওয়াল করেছেন। এই কথাটা আমি আগেও বলছিলাম যে মমতা ব্যানার্জি নেমেছেন শতরূপাদি, মমতা ব্যানার্জি সুবিচারের দাবিতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পথে নামা হয়েছিল, এবং তারপর আজ এই যে ফাঁসির দাবিতে তারা হাইকোর্টে গেলেন, এরপরে মনে হচ্ছে যে রাজ্য সরকার পাশে নেই। সৌরভ, আমরা কি ভূমিকা দেখেছি সেই প্রশাসনের দিক থেকে? কি আমরা তাদের কাজের মধ্যে এই ধরনের ভূমিকা দেখতে পেয়েছি যে ভূমিকায় আমাদের মনে হবে যে তারা ন্যায় বিচার দিতে চেয়েছেন? তারা যদি ন্যায় বিচার দিতে চাইতেনি তাহলে তো সত্যি কথাই এত মানুষকে তো রাস্তায় নামতে হতো না। কারণ একজন জঘন্য অপরাধ করলে তার শাস্তি হবে, এটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু আমরা দেখেছি বারবার এ রাজ্যের পুলিশকে, এ রাজ্যের স্বাস্থ্য প্রশাসনকে সেই ন্যায় বিচার অবস্ট্রাক্ট করার কাজ করছে। এবং সেটা আমি আসবো সৌরভ, একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। আমি অতনুর কাছে এই জায়গাতে যাব। অতনু, জুনিয়র চিকিৎসকদের তরফ থেকেও বলা হচ্ছে যে তারা চাইছিলেন, মানুষের একটা আবেগ ছিল এই ফাঁসির দাবিতে, যদিও রাজ্য বা কেন্দ্র কেউই তাদের আন্দোলনের পাশে থাকেনি। যে পদক্ষেপটা রাজ্যের তরফে এবারে নেওয়া হলো, কোথাও কি মনে হচ্ছে না যে এবার তো রাজ্য পাশে দাঁড়াচ্ছে নাকি? এখন মুশকিল হচ্ছে, সেটা কথা আছে না যে গোড়া কেটে আগায় জল ঢালা। রাজ্য সরকার গোটা তদন্তটাকে প্রভাবিত করার জন্য, তুমি যদি নির্যাতিতার বাবা মার বয়ান শোনো, এই রাজ্য সরকারের অপদার্থ পুলিশের টাকা নিয়ে নির্যাতিতার বাবা মার কাছে যাওয়া থেকে তড়িঘড়ি দেহ সৎকার থেকে শুরু করে আরজি কর হচ্ছে তৃণমূল নেতাদের নেতৃত্বে নেতার ছেলেপুলেদের দিয়ে ভাঙচুর করানো থেকে শুরু করে রাজ্য সরকার সমস্ত রকম চেষ্টা করেছে যাতে এই মামলাতে যারা আরও যুক্ত, সঞ্জয় রায় ছাড়াও যারা অপরাধী, তারা যেন সমস্তভাবে ছাড় পেয়ে যায়। আর এখন আমি হাইকোর্টে যান কি সুপ্রিম কোর্টে যান, আর এই যে তৃণমূলের প্রতিনিধি এতক্ষণ বলছেন আমরা এই করেছি, গুড়াপে এই করেছি, ইত্যাদি ইত্যাদি করেছি, তোমাকে আমি শুধু দুটো ইনসিডেন্ট বলবো। এক, এই কদিনের মধ্যে যে কটা হয়েছে, তুমি হাঁসখালি, সন্দেশখালি থেকে শুরু করে মধ্যমগ্রাম, একের পর এক খুন ধর্ষণের মামলা যদি তুমি দেখো, এই রাজ্যে সব কটাতে অভিযুক্ত হচ্ছে তৃণমূল নেতা, একদম এলাকার ঘোষিত তৃণমূল নেতা, তৃণমূল পঞ্চায়েত প্রধান। হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণ করে বাবা মার সামনে পুড়িয়ে দিল তৃণমূল পঞ্চায়েত সমিতির নেতার ছেলে, তৃণমূল পঞ্চায়েত সমিতির নেতা তার ছেলে। আর তৃণমূলের এত বড় বড় কথা, এত বড় বড় নাকি ওরা শাস্তি বিধান একদম নিশ্চিত করেছে। তোমার কদিন আগে একটা রাজ্যে আলোড়নকারী মামলার রায় বেরোলো, কামদুনি, মনে আছে? তাদেরকে ফাঁসির অর্ডার দেওয়া হলো, তারা কি হাইকোর্টে অ্যাপিল করলো, সব যাবজ্জীবন তো দূরের কথা, তারা সব বেকসুর খালাস হয়ে গেল। এত দারুণ হচ্ছে রাজ্য সরকার তদন্ত করেছে আর এত দারুণ নথি পেশ করেছে। মৃত্যুঞ্জয়, তোমার প্রথম কথা, আমরা তো সিপিএম এর মতো সমাজ সিনড্রোমে বা 150 গ্রাম বীর্যের তত্ত্বের উপরে দাঁড়িয়ে আলোচনা করতে পারি না। এক সেকেন্ড, এটা সিপিএম কবে বলেছে ভাই? তুমি মানে আইপ্যাড থেকে ভালো করে টিউটর হয়ে না, তারপর বলছি এই তত্ত্বের উপরে দাঁড়িয়ে সিপিএম আলোচনা করতে। না, এটা কি সিপিএম বলেছে? বেকার এই সমস্ত কথাবার্তা বলে লাভ কি? বরং তোমরা হচ্ছে কি এতদিন বলেছো দোষীদের শূন্য হওয়ার একটা গল্পে 24 ঘন্টা 3 বার করে সুযোগ দেওয়া হলো, যদি আমার বলে মাঝে ঢুকতে হয় তাহলে কি হচ্ছে, যারা চুরি ধর্ষণ কাণ্ডে যুক্ত সেই দলের লোকেদের বলতে দেবে নাকি? আমার বক্তব্য হলো চুরি দুর্নীতি ধর্ষণ কাণ্ডে যে দল যুক্ত তাদেরকে সবসময় বলতে দেবে?
শুভদীপ এই যদি এই অসভ্যতামিগুলো চলতে থাকে, আমিও বলো, চলতে বলো, থাকবো, তুমি বলো। শিবিরও থাকবো, এবং অতুল্যর এরপরে সাথে দেখা হবে। তার প্রথম কথা হলো যে পরিষ্কার বলছি, দেখো শুভদীপ, আমাদের পরিষ্কার কথা যে তথ্যের উপরে দাঁড়িয়ে, গুজবের উপরে না দাঁড়িয়ে তো আমরা আলোচনা করতে পারি না, তথ্যের উপরে দাঁড়িয়ে আলোচনা হয়। সেখানে দাঁড়িয়ে যারা তদন্তকারী সংস্থা তাদের এগুলো বলতে হবে, আর যে প্রমাণ করতে হবে একজন ছিল না একাধিক জন ছিল, চার্জশিটে বলতে হবে কোন কোন তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। সুপ্রিম কোর্ট পুরো কেসটা মনিটর করছে। সুপ্রিম কোর্ট একবারের জন্য সেখানে দাঁড়িয়ে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যারা ফাঁসিতে বিশ্বাস করে না, বা এই সিপিআইএম দল যারা ফাঁসিতে বিশ্বাস করে না, সেই দল বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একটা কথা বলছে না। বৃন্দা ঘোষালের মতো আইনজীবী তারা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একবারের জন্য বলেনি তদন্তে এই গাফিলতি হয়েছে, তদন্তে কলকাতা পুলিশ এই জিনিস করেছে, মানে ভিকটিমকে যারা ভিকটিমের সাথে যে অন্যায়গুলো হয়েছে, যারা এই ঘটনার সাথে যুক্ত, তাদের আড়াল করার চেষ্টা করা তুমি ভুলে যাচ্ছ মৃত্যুঞ্জয়, সিবিআই বলেছিল ওরা নড়ে গেছে, আবার সুপ্রিম কোর্ট নড়ে গেছিল সিবিআই চিঠিতে। আর অদ্ভুত সতর্কবাদী বুঝতে হবে, আপনি বেশি পয়সা খরচা করে, লাখ লাখ টাকা খরচা করে আপনি বড় উকিল কোথাও গিয়ে হাজির করে দিলেন মানেই আপনি একটা সত্যি, 28টা আপনি উকিল। একটা মিথ্যেকে সত্যি বলে প্রমাণ করে দিতে পারছেন না। এই কথাটা তো আপনাদেরকে বুঝতে হবে। এই একই জিনিসকে বারবার আপনারা রেফারেন্স দিতে পারেন না যে কোথায় গিয়ে কাকে বলতে দেওয়া হয়েছে বা না দেওয়া হয়েছে। বৃন্দা প্রভারের আইনজীবী দাঁড়িয়েছিল, বৃন্দা প্রভারের মতো আইনজীবী দাঁড়ানোর পরে যদি না বলতে পারে, তোমার বক্তব্যগুলো তোমাদের আইনজীবী ছিল, তোমাদের আইনজীবী তুলে ধরতে পারেনি কেন? বিকাশ রঞ্জন, আচ্ছা আজকে তুমি বলো যে পোস্টমর্টম রিপোর্টে যে জুনিয়র ডক্টর 5 জন সাইন করা ছিল, আমরা সবাই দেখেছি এই যে সুপ্রিম কোর্টে যে মামলা চলেছে তার লাইভ স্ট্রিমিং আমরা সবাই দেখেছি। আমরা দেখেছি সেখানে কিভাবে কপিল সিব্বাল দায়িত্ব নিয়ে তার বড় দলবল নিয়ে প্রতিদিন জল ঘোলা করেছেন এবং সেই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেছেন, সেসব আমরা দেখেছি। এসব নিয়ে নতুন করে প্রমাণ করা কিছু না। আসল সত্যি কথাটা হচ্ছে যে আলটিমেটলি সুপ্রিম কোর্ট, শিয়ালদা কোর্ট, সিবিআই, কলকাতা পুলিশ এই সমস্ত কিছু করে মানুষ বুঝে গেছে যে তারা তাদের ন্যায় বিচার ওভাবে পাবে না, যে কারণে কিন্তু মানুষ আজকে বারবার আশিসবাবু, গতকাল যখন শিয়ালদা কোর্টের দিকে আমাদের সবার নজর ছিল, যখন শিয়ালদা কোর্টের রায় ঘোষণা হলো, সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে তদন্তে হস্তক্ষেপ করবে না। হ্যাঁ, তদন্ত যেটা করেছে সিবিআই তাদেরকে ফ্রি অফ হ্যান্ডে তদন্তের দায়িত্ব দিয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু কখনোই বলেনি তদন্তে হস্তক্ষেপ করবে বা মনিটরিং চালাতে পারবে। সিবিআই কিন্তু এখানে ইনকামবেন্ট তারা কিন্তু তদন্ত করেছে, ফলে তদন্ত ঠিকভাবে হতো, রেয়ার অফ দ্য রেয়ার কেসটাকে এস্টাবলিশটা হলো না কেন? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখন সাপ্লিমেন্টারি চার্জশিটটা ফাইল হবে এবং সেটার জন্য তো কোর্টকে ওয়েট করা উচিত ছিল। এত তড়িঘড়ি করে রায়টা জাজমেন্ট শুনে দেওয়ার কোনো দরকার ছিল না। এখানে যারা ভিকটিমের যারা ছিলেন, যারা আইনজীবী তারা কোর্টের কাছে প্রেয়ার দিতে পারতেন, প্রেসারাইজ করতে পারতেন যে সাপ্লিমেন্টারি চার্জশিটটা ইমিডিয়েট দিতে হবে, তারপরেই ট্রায়াল শুরু হোক। যারা আইনি প্রক্রিয়ায় যেটা আছে সে ইনভেস্টিগেশনটা কমপ্লিট হবে, তারপর ট্রায়ালটা স্টার্ট। কিন্তু এখানে কি হলো, এখানে ইনভেস্টিগেশন কমপ্লিট হলো, তার আগে কিন্তু জাজমেন্ট শুনিয়ে দেওয়া হলো। ফলে সিবিআই কি আদৌ কোনো তথ্য আছে যেটা সাপ্লিমেন্টারি চার্জশিট তারা ফাইল করবে? আমি এখানে শতরূপাদি কাছে দেবো। শতরূপাদি, মহামান্য উচ্চ আদালত একেবারে শতরূপাদি, সিবিআই কি চ্যালেঞ্জ করবে এই শিয়ালদা কোর্টের রায়কে? এই রে, এটা আমি কি করে বলবো? সিবিআই তো স্পোকসপারসন। আপনার কি মনে হয়? আমি জানি না সিবিআই কি করবে, আমি জানি না। তবে সুপ্রিম কোর্টে যে 21 পাতার চিঠিটা সিবিআই দিয়েছিল সিলড এনভেলপে, সেটা তোমার মনে থাকবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলেছিল যে এরকম কেস আমরা দেখিনি এবং এটা মানে ধীরে সুস্থে এটা এনকোয়ারিটা হোক এবং রাজ্য সরকার যেন হেল্প করে। এই কথাগুলো আজকে রাজ্য সরকার বেমালুম ভুলে গিয়ে মৃত্যুঞ্জয় রাজ্য সরকার তৃণমূলের স্পোকসপারসন বলছে যে না না সব ঠিক আছে। এই সব যে ঠিক নেই এটা কিন্তু মানুষ এতদিন ধরে দেখছে। পশ্চিমবঙ্গের মানুষ কিছু ইডিয়েট নয়, আমি আগেও বলেছি, আবারও বলছি যে অনেক অনেক জায়গায় এত তাড়াহুড়ো কেন?
কিন্তু অতনু গতকালও কিন্তু সিবিআই তরফে বারবার এই মৃত্যুদণ্ডের জন্য সওয়াল করা হয়েছে একেবারে শেষ মজা মুহূর্তে। হচ্ছে আমি একদম ইয়েতে বলি, এই সিবিআই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এবং শিয়ালদা আদালতে দাঁড়িয়ে যা যা কথা বলেছে খুব অদ্ভুতভাবে দেখা গেছে চার্জশিটে তার একটা কথার প্রতিফলন নেই। এবং সবচেয়ে বড় কথা যেটা আমরা সবাই এড়িয়ে যাচ্ছি সেটা হচ্ছে সিএফএল মানে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, তার যে রিপোর্ট 12 পাতার রিপোর্ট, সেটা হচ্ছে ফাইল হলো 12ই সেপ্টেম্বর, আর সিবিআই প্রথম চার্জশিট দিল 7ই অক্টোবর। মানে 25 দিনের গ্যাপে সিবিআই 12 পাতার রিপোর্ট পড়তে পারেনি, যে জন্য চার্জশিটে সিএফএসএল এর কোনো উল্লেখ নেই। সিএফএসএল রিপোর্টের প্রথম পাতাতেই বলা আছে যে ক্রাইম সিন, যেটাকে ক্রাইম সিন বলে তথাকথিত ক্রাইম সিন বলা হচ্ছে, ওটা নিজেই সন্দেহজনক। আদৌ ওখানে ক্রাইমটা কমিট হয়েছে কিনা সেটা নিয়ে হচ্ছে সিএফএসএল সন্দেহ প্রকাশ করছে, কারণ কোনো রকম হচ্ছে সেখানে প্রপার ট্রেস পাওয়া যায়নি। এই সমস্ত কটা জিনিস অদ্ভুতভাবে সিবিআই এর আইনজীবী যা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে তার চার্জশিটে দেয়নি, যার প্রশ্ন জন্য উঠছে সন্দীপ এবং সিবিআই ভূমিকা নিয়ে, অভিজিৎ সিবিআই মণ্ডল বেল তদন্ত পেয়ে গেল। প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠছে, এবং যখন সিবিআই তদন্তকারী অফিসার শেষ দুটো শুনানিতে অনুপস্থিত থাকেন তখন প্রশ্ন আরো জোরালো হয়। আর এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। আগামীকাল তার শুনানি রয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। আগামীকাল কলকাতা হাইকোর্টে কি হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকতে হবে। 5 কাউন্ট এখানেই শেষ করছি। আমার সঙ্গে যারা ছিলেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। অন্য সব খবরের জন্য নজর রাখুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।